আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। জাতিসংঘ সদর দফতরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বৈঠক করেছেন। এ সময় নেতা বাণিজ্য বিনিয়োগ, পর্যটক, সার্ক সক্রিয়করণ, জলবায়ু পরিবর্তন গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ। দুই দেশ জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব সহ অনেক কিছু ভাগ করে নিয়েছে। জলবায়ু সংকটের কারণে উদ্ভূত বিপদ ও দুই দেশের ঝুঁকির কথা বিবেচনা করে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মালদ্বীপের প্রেসিডেন্ট একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। মালদ্বীপের প্রেসিডেন্ট দেশের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশের শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন। এদিকে অধিবেশন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। ফ্লাইটটি ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ২টা ১৫ নাগাদ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে। দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে আরও ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,৭০৫ জনে। এ সময় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গত ২ বছরের মতন এবারও মানুষ বেশি আক্রান্ত হচ্ছে ডেঙ্গুর ডেন 2 সেরোটাইপ বা ধরনে। তবে গত ২ বছর ঢাকাসহ দেশের মানুষ এই ডেন 2 সেরোটাইপে আক্রান্ত হওয়ায় তাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এতে মৃত্যু ঝুঁকি কম বলে জানায় বিশেষজ্ঞরা। তবে গ্রামাঞ্চলের মানুষ ডেঙ্গুর এই ধরনটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। শরীরে কোনো জোর পাওয়া যেতেছে না, শরীরে হাত পা পুরো ব্যথা, মাথায় যন্ত্রণা আর মাথা খাড়া করে রাখতে পারে না। পরে একদিন পরীক্ষা করে না, ডেঙ্গু ধরা পড়ে। আমাদের এদিকে কোনো মশার ওষুধ দেয় না। এখন আমার বাসার পাশে একটা পলসাদ আছে, ওটার মধ্যে এখনো পানি, অনেকগুলো পানি, ময়লা জিনিসগুলো পড়ে আছে। ডেঙ্গুর মূল তো সমস্যা থাকে, জ্বর তো থাকবেই, সাথে প্রচুর শরীর ব্যথা, গা ব্যথা, মাথা ব্যথা। এইবার যে কিছু অ্যাটিপিক্যাল কিছু প্রেজেন্টেশন আমরা যেমন পাই, যেমন পাতলা পায়খানাটা খুব বেশি হচ্ছে, বমিটার সাথে থাকছে, অনেকের সাথে একটু কাশি নিয়ে আসছে, এগুলো হচ্ছে এইবারকার একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন বিপ্লব বসাক। বিপ্লব, ময়মনসিংহে ডেঙ্গুর সংক্রমণ হার কেমন দেখছেন? এছাড়া মশা নিধনে সিটি কর্পোরেশনের কার্যক্রম সচল রয়েছে কিনা জানাবেন আমাদের। নীরা, আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। যে এই মেডিকেল কলেজে কিন্তু উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘন্টায় কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আছেন ২৯ জন ডেঙ্গু রোগী এখানে ভর্তি আছেন। এর মধ্যে কিন্তু পুরুষ আছেন ১৮ জন, মহিলা আছেন ৯ জন এবং শিশু ২ জন। এবং আমি এই বিষয়ে ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান মুনের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেঙ্গু রোগীগুলি ভর্তি হয়েছেন তারা কিন্তু ময়মনসিংহের বাসিন্দা হলেও তারা ময়মনসিংহের বাইরে অর্থাৎ গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট অঞ্চলে তারা কাজের সুবাদে তারা ডেঙ্গু রোগ নিয়ে কিন্তু এখানে ভর্তি হয়েছেন। এই তারা কিন্তু ময়মনসিংহ নগরীতে অথবা ময়মনসিংহ জেলা থেকে কিন্তু তারা আক্রান্ত হননি বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন। তিনি বলছেন যে তাদের ডেঙ্গু রোগীদের সেবাতে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং ডাক্তার ভালোভাবে ডেঙ্গু রোগীর সেবা দিয়ে যাচ্ছেন। আর এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আমি প্রশ্ন করেছিলাম, তারা বলেছে তারা বিভিন্ন টিমে বিভিন্ন নগরী বিভিন্ন এলাকায় কাজ করছেন এবং ফগার মেশিন দিয়ে কিন্তু সন্ধ্যায় তারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, কাজ করছেন। তারা গণসচেতনতা রোধে তারা মাইকিং করছেন বলে জানিয়েছেন, যেটি আমরা এখনো শুনিনি।
এবং লার্ভা নিধনেও কিন্তু তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং লার্ভা পেলে সেটি ধ্বংস করছেন এবং সেটি সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেট টিম আছেন তারা গিয়ে কিন্তু বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কিন্তু লার্ভা পাওয়া গেলে সেখানে জরিমানাও করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতি। নীরা। জি বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উত্তরাঞ্চলে বাড়ছে তিস্তা সহ বিভিন্ন নদীর পানি। আজ পানি আরও বাড়তে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উজানে ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়েছে। দেশের উত্তরাঞ্চলেও ভারী বৃষ্টি হচ্ছে। এতে উত্তরাঞ্চলে প্রধান নদী তিস্তা, ধরলা, দুধকুমার ও আত্রায়ের পানি দ্রুত বাড়তে শুরু করেছে। তবে এখনও এসব নদীর পানি বিপদসীমার নিচে আছে। তিস্তা নদীর পানি আজ বিপদসীমা অতিক্রম করতে পারে। রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় গতকাল 100 থেকে 150 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের মধ্যাঞ্চল ঢাকা বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। নদ নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জের নিম্নাঞ্চলের পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজুরুল ইসলাম সঞ্জয়। সঞ্জয়, সিরাজগঞ্জের নদ নদীর পানি বাড়ায় ভাঙন ও ফের বন্যার আশঙ্কা নিয়ে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। নীরা, আপনি যেমনটি বলছিলেন, আসলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে কিন্তু উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। এর সাথে কিন্তু সিরাজগঞ্জের যে যমুনা নদী রয়েছে, যমুনা নদীতেও পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সর্বশেষ 24 ঘন্টায় কিন্তু এই নদীটির পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে বিপদসীমার প্রায় 3 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আসলে পানি বৃদ্ধির যে হার, এই বৃদ্ধির ফলে আসলে সিরাজগঞ্জে বন্যার কোনো আশঙ্কা নেই বলে পানি উন্নয়ন বোর্ড সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে যমুনায় পানি বৃদ্ধি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের চৌহালি, শাহজাদপুর সদর উপজেলা এবং কাজীপুর উপজেলার বিভিন্ন স্থানে কিন্তু যমুনা নদীর যে তীরগুলো রয়েছে সেই তীরে কিন্তু ভাঙন শুরু হয়েছে। একই সাথে চরাঞ্চলের কিন্তু তীব্র হচ্ছে নদী ভাঙন। তো আসলে এই যে যমুনা নদীর ভাঙন, এই ভাঙনটি কিন্তু আসলে সারা বছরই সিরাজগঞ্জের কোনো না কোনো পয়েন্টে চলে, যদিও এই মুহূর্তে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের নদী ভাঙন এবং পানি বৃদ্ধির সবশেষ খবর। নীরা। জি, আপনাকে ধন্যবাদ। 2 দিনের ব্যবধানে দিনাজপুরে হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম। দেশি বড় জাতের আলু কেজি প্রতি 3 টাকা কমে 42 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ভারতীয় আলু বিক্রি হচ্ছে 40 টাকা দরে। অন্যদিকে পেঁয়াজের দাম কেজি প্রতি 3 টাকা থেকে 5 টাকা পর্যন্ত কমেছে। দেশি পেঁয়াজ 105 টাকা এবং ভারতীয় পেঁয়াজ 83 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি বেশি হওয়ায় এসব পণ্যের দাম কমেছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। তবে আশানুরূপ দাম না কমায় ক্ষোভ জানান ক্রেতারা। গত সপ্তাহে এই বন্দর দিয়ে প্রায় 2000 মেট্রিক টন পেঁয়াজ এবং 47 মেট্রিক টন আলু আমদানি হয়েছে। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এবার চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে নিত্যপণ্যের সরবরাহ কেমন? এছাড়া পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগির দাম কমেছে কিনা জানাবেন আমাদের। জি নীরা, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজারগুলোতে কিন্তু নিত্যপণ্যের দাম কিন্তু সেভাবে কমেনি, তবে কিছুটা কমেছে শুধু পেঁয়াজের দাম। গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয়েছিল আপনার 110 টাকাতে, এই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 105 টাকাতে। ডিমের দাম গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে তাই আছে, 165 টাকায় ডজন বিক্রি হচ্ছে। এবং ব্রয়লার মুরগি গত সপ্তাহে 200 টাকা ছিল, এই সপ্তাহেও 200 টাকাতে বিক্রি হচ্ছে। এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে গত সপ্তাহে 320, এই সপ্তাহে 320 বিক্রি হচ্ছে। দেশি মুরগি কমেছে, দেশি মুরগি গত সপ্তাহে ছিল 550 টাকা, এই সপ্তাহে সেটা 500 টাকাতে বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু দাম কমেনি, বরঞ্চ দাম বেড়েছে চট্টগ্রামের বাজারগুলিতে। ইন্ডিয়ান ভারতীয়
টমেটো বিক্রি হচ্ছে 160 টাকাতে, দেশি টমেটো বিক্রি হচ্ছে 150 টাকায়, দেশি বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, এবং কাঁকরোল 100 টাকাতে কিনে পড়েছে, তারা বলছে 120 টাকাতে তারা বিক্রি করবে। সব মিলিয়ে যদি বলি আসলে চট্টগ্রামের বাজারগুলোতে সেরকম দাম কমেনি, তবে শুধুমাত্র পেঁয়াজের দাম কমেছে। এবং আলু আসলে আলুর দাম চট্টগ্রামের বাজারগুলোতে 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে, বড় আলু 60 টাকা বিক্রি হচ্ছে এবং ছোটো আলু 65 টাকাতে বিক্রি হচ্ছে। আলুর দাম কমেনি, বরং তো ক্রেতারা অভিযোগ করে বলেছেন আলুর দাম অন্যান্য সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে যদি বলি আসলে চট্টগ্রামের বাজারের অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখী বাজার পরিস্থিতি, এবং এখানে আসলে মনিটরিং নাই বললে চলে। মনিটরিং না থাকার কারণেই কিন্তু ব্যবসায়ীরা যেভাবে পারছে সেভাবে ব্যবসা করে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন সাধারণ যারা ক্রেতা আছে তারা। তবে গরুর মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে, এবং 1000 টাকা কেজিতে বিক্রি করলেও কিন্তু এখানকার যারা লোকাল ক্রেতা আছে তারা কিন্তু নিচ্ছেন, বিক্রেতারাও কিন্তু 1000 টাকা বিক্রি করছে। এবং হাড়যুক্ত গরুর মাংস বিক্রি করতেন 900 টাকাতে, এবং হাড় ছাড়া গরুর মাংস 1000 টাকাতে। খাসি বিক্রি হচ্ছে 1150 টাকায়, আর সেমি বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে। আসলে সব কিছু মিলিয়ে যদি বলি চট্টগ্রামের বাজার পরিস্থিতি তেমনটা ভালো নয়, আসলে সব কিছু ঊর্ধ্বমুখী। 80 টাকার নিচে কোনো সবজি নাই বললে চলে। এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডের মূল হোতা নাসির উদ্দিন ও তার সহযোগী এনামুল হককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। জেলার চকরিয়ার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নাসির উদ্দিন গলায় ছুরিকাঘাত করে সেনা কর্মকর্তার মৃত্যু নিশ্চিত করেন। এ সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব কর্মকর্তা আবুল কালাম চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।